7 বছরের একটি ছেলে যার নাম হলো অমর। সে একদিন তার স্কুলে বসে বসে চুপচাপ কিছু একটা ভাবছিল। কিছুক্ষণের মধ্যেই সে তার স্কুল টিচারকে জিজ্ঞেস করলো, স্যার, আমার কি হিন্দু ধর্ম মানা উচিত নাকি মুসলিম ধর্ম মানা উচিত? যখন অমরের মুখে কথা শুনে স্কুল টিচার সামান্য অবাক হলেন। তিনি অমরকে বলতে লাগলেন, কিন্তু অমর, তুমি এমন কথা কেন বলছো? অমর তখন তার স্কুল টিচারকে যা বলল সেটা জানার পর তার টিচার তার বাবা মার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলেন। স্কুলের শেষে তিনি অমরের বাড়িতে গেলেন। বন্ধুরা, কে ছিল অমর? কেনই বা সে তার স্কুল টিচারকে এমন একটা অদ্ভুত প্রশ্ন করেছিল? চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। তবে বন্ধুরা, কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন। পাঞ্জাবের একটি ছোট্ট গ্রামে অমর তার পরিবারের সঙ্গে বাস করে। পরিবারের 3 জন সদস্য: অমর, তার মা ও বাবা। অমরের বাবার নাম হলো মুকুন্দ সিং এবং তার মায়ের নাম হলো মালা দেবী। মুকুন্দ সিং আর মালা দেবীর বহু দিন যাবৎ কোনো সন্তানাদি হচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই 2002 সালে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো। মুকুন্দ সিং তার ছেলের নাম দিল অমর। অমরকে তারা দুজনেই ভীষণ ভালোবাসত। যেহেতু তাদের বিয়ের বহু বছর পর সন্তানের প্রাপ্তি হয়েছিল, তাই তারা নিজের সন্তানকে খুব যত্ন করে রাখত। অমর যখন যা চাইতো তখনই তার বাবা তাকে এনে দেওয়ার চেষ্টা করত। কিন্তু অমরের সঙ্গে একটা অদ্ভুত ধরনের সমস্যা ছিল। অমরের কানে আর গলায় একটা চিহ্ন ছিল। অমর ওই চিহ্ন নিয়েই জন্মগ্রহণ করেছিল। দেখতে দেখতে সময় অতিবাহিত হতে লাগলো আর অমরও বড় হতে লাগলো। কিন্তু অমর যত বড় হচ্ছিল তার কথাবার্তার ধরন, তার হাবভাবের মধ্যে একটা কেমন যেন অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। মুকুন্দ সিংহ ভাবছিল হয়তো বয়স বাড়ছে বলে, হয়তো সে বড় হচ্ছে বলে তার মধ্যে এই সমস্ত পরিবর্তন আসছে। এমনটা ভেবেই তারা দুজন এই বিষয়ে খুব একটা লক্ষ্য দিলেন না। কিন্তু যত সময় কাটতে লাগলো ততই অমর আরও বেশি অদ্ভুত আচরণ করতে লাগলো। সে কারোর সঙ্গে বেশি কথাবার্তা বলতো না, চুপচাপ ঘরের এক কোণে বসে থাকতো। অমরের মা বাবা বারবার তাকে একটাই প্রশ্ন করত, বাবা, তোর কি হয়েছে? তুই কেন এইভাবে চুপচাপ করে বসে থাকিস? তোর কি কোনো সমস্যা হচ্ছে? যদি কোনো সমস্যা হয় তাহলে তুই আমাদেরকে বল, আমরা তার সমাধান করার চেষ্টা করব। কিন্তু এইভাবে ঘরের কোণে চুপচাপ করে বসে থাকলে তো শরীরও খারাপ হবে। কিন্তু অমর তার মা বাবাকে কিছুই বলতে পারে না। আর এভাবেই আরও কিছু দিনের সময় অতিবাহিত হয়ে গেল। এভাবেই দেখতে দেখতে অমরের বয়স স্কুল যাওয়ার মতো হয়ে গেল। তার বাবা মা তাকে কাছেরই একটি সরকারি স্কুলে ভর্তি করে দিলেন। কিন্তু বন্ধুরা, অমরের বয়স যখন 7 বছর হলো তখন হঠাৎ করে একদিন সে তার স্কুল টিচারকে এমন একটা অদ্ভুত প্রশ্ন করলো, যেটা জানার পর তার স্কুল টিচার হতবাক হয়ে গেলেন। বন্ধুরা, অমর তার সব থেকে প্রিয় স্কুল টিচারকেই এই প্রশ্নটি করেছিল। সেদিন যখন তার স্কুল টিচার ক্লাসরুমে ঢোকার পর খানিকক্ষণ চুপচাপ বসেছিলেন, তখনই অমর তার স্কুল টিচারের কাছে যায় এবং ভয়ে ভয়ে ওনাকে জিজ্ঞেস করে, স্যার, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? অমরের টিচার ভাবলেন হয়তো অমর তার কাছে পড়াশোনা নিয়ে কিছু জিজ্ঞেস করতে এসেছে। তখনই তার টিচার তাকে বলতে লাগলো, হ্যাঁ বলো অমর, তুমি কি জানতে চাও? তখনই অমর তার টিচারকে জিজ্ঞেস করলো, স্যার, আমার হিন্দু ধর্ম মানা উচিত না মুসলিম ধর্ম মানা উচিত? অমরের মুখে একথা শুনে তার স্কুল টিচার হতবাক হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, অমর এটা কি বলছে? তখনই তিনি অমরকে জিজ্ঞেস করতে লাগলেন, কেন বাবা, কি হয়েছে? তুমি কেন এই প্রশ্ন করছো? তুমি হিন্দু মুসলিম ধর্মের মাঝে কেন আটকে রয়েছো? তুমি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছো, তাই তোমার হিন্দু ধর্মই মানা উচিত। অমরের টিচার তাকে বলতে লাগলো, আচ্ছা অমর, তোমার মা বাবাও নিশ্চয়ই তোমাকে এটাই বলেছেন। অমর বলতে লাগলো, হ্যাঁ স্যার, আমার মা বাবাও আমাকে এটাই বলেছেন, আর আমিও জানি আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি, তাই আমার হিন্দু ধর্মই হওয়া উচিত। কিন্তু স্যার, আগে আমার মুসলিম ধর্ম ছিল। অমরের মুখে একথা শুনে তার টিচার কেমন যেন একটা অবাক হয়ে গেলেন। তিনি অমরকে বলতে লাগলেন, অমর, তুমি এগুলো কি বলছো? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার পাশে একটু বসো। তারপর অমরের স্কুল টিচার তাকে তার পাশে বসালেন এবং বলতে লাগলেন, তুমি কিভাবে এই কথা বলছো যে তুমি এখন হিন্দু কিন্তু আগে তুমি মুসলিম ছিলে?
তখনই অমর তার টিচারকে বলতে লাগলো, স্যার এটা আমার দ্বিতীয় জন্ম। প্রথম জন্মে আমি এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। সেখানে আমার মা বাবা হয়তো এখনো বেঁচে আছেন। আমার ওখানে যেতে খুব ইচ্ছে হয়, কিন্তু আমি আমার মা বাবাকে এই বিষয়টা বলতে পারি না, কারণ আমার সঙ্গে যা হচ্ছে তা আমি নিজেও এখনো ঠিকভাবে বুঝে উঠতে পারছি না। তখনই অমরের টিচার তাকে বলতে লাগলেন, কিন্তু অমর তুমি কিভাবে জানলে যে তুমি আগে মুসলিম ছিলে? অমর বলল, স্যার আমার মাঝে মধ্যে কিছু কিছু কথা মনে পড়ে, কিছু কিছু দৃশ্য মনে পড়ে। আমি মাঝে মাঝে স্বপ্নে এটাও দেখি যে আমার মৃত্যু কিভাবে হয়েছিল আর আমার মৃত্যুর জন্য কে দায়ী ছিল। তখনই অমরের টিচার অমরের কাছ থেকে তার পূর্বজন্মের সমস্ত রকম ঘটনা জানতে শুরু করলেন। অমর বলল, এই সময় ছিল 2001। 2001-এ আমি 20 বছরের একটি যুবক ছিলাম। আমার নাম ছিল সাহিল আলী। আমার বাবার নাম ছিল আফজাল আলী। আমি এলাহাবাদে বাস করতাম। অমর বলতে লাগলো, আমরা খুব সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতাম। আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম, কিন্তু আমি কিছু কুসঙ্গে মিশে গিয়েছিলাম এবং মদ্যপান করা শুরু করেছিলাম। আমার বাবা আমাকে সব সময় বলতেন যে মদ্যপান করা আমাদের ধর্মে পাপ মনে করা হয়, কিন্তু আমি সব সময় আমার সেই বন্ধুবান্ধবের সঙ্গেই ব্যস্ত থাকতাম আর আমার বাবার কোনো কথাই শুনতাম না। 2001-এ একদিন বিকালবেলা আমার কিছু বন্ধুরা আমাকে তাদের সঙ্গে আড্ডা মারতে ডাকে। আমিও তাদের সঙ্গে সেখানে চলে যাই এবং সেখানে গিয়ে তারা আমাকে অনেক বেশি মদ্যপান করায়। তারপর তারা আমাকে একটি দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর তারা আমার সঙ্গে অনেক খারাপ করেছিল আর আমাকে এই পৃথিবী থেকে বিদায় দিয়ে দিয়েছিল। অমরের টিচার যখন অমরের মুখ থেকে একথা শুনলেন, তিনি অমরকে বলতে লাগলেন, সে তো ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, চলো তুমি যেখানে থাকো সেই জায়গায় গিয়েই এই ঘটনার বিচার করা যাক। তখনই অমর বলতে লাগলো, কিন্তু স্যার আমি এটা তো জানি যে আমার বন্ধুরা আমার সঙ্গে অন্যায় করেছিল, কিন্তু তারা কোথায় থাকে, তাদের নাম কি, আমি কিছুই মনে করতে পারছি না। অমর যখন তার টিচারকে এই কথা বললেন, তখন তার টিচার ভাবলো হয়তো অমর তার সঙ্গে ইয়ার্কি মারছে অথবা সে কোনোভাবে মিথ্যে কথা বলছে। এমনটা ভেবেই অমরের স্কুল টিচার অমরের মা বাবার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন। তিনি ভেবেছিলেন অমর হয়তো এই ধরনের আকাশ কুসুম কল্পনা করে। সে যদি এমনটাই ভাবতে থাকে তাহলে হয়তো তার মানসিক অবস্থা খারাপ হয়ে যাবে। তাই উনি এটা ভেবেছিলেন যে ওনার অমরের মা বাবাকে সমস্ত কিছু জানানো পরম কর্তব্য। এমনটা ভেবে অমরের স্কুল টিচার যখন স্কুল ছুটি হলো তখন তার সঙ্গে তাদের বাড়িতে গেল। অমরের স্কুল টিচার মুকুন্দ সিংহ এবং তার স্ত্রীকে নিজের সামনে বসালেন এবং এই বিষয়ে সমস্ত রকম আলোচনা করতে লাগলেন। তিনি মুকুন্দ সিংহকে বললেন, দেখুন আজকে আপনার ছেলে আমাকে এক অদ্ভুত ধরনের প্রশ্ন করেছিল। সেই প্রশ্ন শোনার পর থেকে আমি এখনো পর্যন্ত এই বিষয় নিয়েই ভেবে চলেছি। মুকুন্দ সিংহ আর ওনার স্ত্রী যখন একথা শুনলেন তখন তিনি খুবই অবাক হয়ে গেলেন। তারা বলতে লাগলেন, কিন্তু স্যার আমাদের ছেলে এমন কি প্রশ্ন করেছে আপনাকে যার জন্যে আপনি এখনও সে বিষয় নিয়ে চিন্তিত আছেন? তখনই অমরের স্কুল টিচার বলতে লাগলো, আপনার ছেলে বলছিল যে তার হিন্দু ধর্ম মানা উচিত নাকি মুসলিম ধর্ম। মুকুন্দ সিংহ যখন স্কুল টিচারের মুখ থেকে এই কথা শুনলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন। তিনি অমরের দিকে তাকিয়ে ভাবতে লাগলেন, আমার ছেলে এগুলো কী ধরনের কথা বলছে, আমার ছেলের কি হয়ে গেছে। তখন স্কুল টিচার ওনাকে সমস্ত ঘটনা বিস্তারিত জানালেন। অমর ওনাকে যে যে কথা বলেছে উনি সমস্ত কথাই তার বাবাকে জানিয়ে দিলেন। তিনি বলতে লাগলেন, ও নিজের নাম বলছে, নিজের বাবা মার নাম বলছে, সেখানকার অ্যাড্রেস পর্যন্ত বলছে। এমনকি আপনার ছেলে এটাও বলছে যে ওর মৃত্যু কিভাবে হয়েছিল এবং ওর মৃত্যুর জন্য কারা দায়ী ছিল। আর এই কারণেই আমি আপনার কাছে আজ ছুটে এসেছি। আমার মনে হলো হতে পারে আপনার ছেলের কোনো মেডিকেল কন্ডিশন আছে, হতে পারে এমনও তো হতে পারে যে ও ছোটোবেলা থেকেই এমন ধরনের কথা আপনাদেরকে বলে। এই বিষয়টা আমার জানা খুব প্রয়োজন ছিল। তখনই মুকুন্দ সিংহ বলতে লাগলেন, না স্যার, আমার ছেলে কোনোদিনও এর আগে এমন কোনো কথা বলেনি। আমার ছেলে তো সম্পূর্ণরূপে সুস্থ। জানি না আজ ও আপনাকে কেন এমন ধরনের প্রশ্ন করলো। তারপর মুকুন্দ সিংহ এবং ওনার স্ত্রী নিজেদের মধ্যে পরামর্শ করলেন আর স্কুল টিচারকে বলতে লাগলেন, ঠিক আছে স্যার, আমরা এই বিষয় নিয়ে ঠিকভাবে দেখব যে কেন ও এমন কথা বলছে। আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি এই বিষয়টা আমাদের কাছে এসে বললেন। এমনটা বলেই তারা স্কুল টিচারকে সেখান থেকে যেতে বললেন।
স্কুল টিচারও সেখান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আর এদিকে মুকুন্দ সিংহ তখন অমরকে নিজের কাছে ডেকে এই সমস্ত বিষয় জানতে চাইলেন। তিনি অমরকে বলতে লাগলেন, অমর, আমরা কি তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি? আমরা কি তোর সঙ্গে কোনো অন্যায় করেছি? তখনই অমর তার বাবাকে বলল, কেন বাবা, তুমি কেন এমনটা বলছো? তখনই মুকুন্দ সিংহ বলতে লাগলেন, তোমার টিচারের কাছ থেকে আমরা যে কথা শুনছি সেই কথা কি তুমি আমাকে বলতে পারতে না? তুমি যদি কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকো, কোনো বিষয় নিয়ে তুমি খুবই দুশ্চিন্তা করো, তাহলে সবার আগে তোমার সেই বিষয়টা তোমার মা বাবাকে জানানো উচিত। অমর যখন নিজের পিতার মুখ থেকে এই কথা শুনল, তখন সে বুঝতে পারল যে সে তার টিচারকে এই কথা বলে ভুল করেছে। তার নিজের মা বাবার কাছে সবার আগে এই বিষয়টা আলোচনা করা উচিত ছিল। সে নিজের পিতাকে বলতে লাগলো, বাবা, এরপর থেকে আমার জীবনে এমন কোনো ভুল হবে না। তখনই মুকুন্দ সিংহ অমরকে বলতে লাগলো, বাবা, এখন তুমি আমাকে বলো যে তোমার মনে কি সমস্যা রয়েছে। তুমি টিচারকে যেগুলো বলেছিলে সেগুলো কি সত্যিই তোমার মনে হয়? তখনই অমর বলল, হ্যাঁ বাবা, এই সমস্ত কিছু আমার মনে হয়। আমি মাঝে মধ্যেই এই সমস্ত কিছু দেখতে পাই। রাতে ঘুমানোর সময় আমার অনেক সময় এই ধরনের স্বপ্ন আসে। এছাড়াও মাঝে মধ্যে আমার পুরনো দিনের কিছু কিছু কথাও মনে পড়ে যায়। তখনই অমর মুকুন্দ সিংহকে তার পূর্বজন্মের বিভিন্ন রকম কথা বলতে লাগলো। সে কোথায় থাকতো, তার বাবার নাম কি, তার মার নাম কি। সে এলাহাবাদের যেই পাড়ায় থাকতো সেই পাড়ার নামও সে তার বাবাকে জানিয়ে দিল। তখনই মুকুন্দ সিংহ অমরকে বলতে লাগলো, অমর, এগুলো তোমার মনের ভ্রম নয় তো? অমর বলল, না বাবা, আমার মনে হয় এই সমস্ত কিছু সত্যি, কিন্তু এই বিষয়ে আমিও দুবিধায় রয়েছি। আমি সেই জায়গায় যেতে চাই, সেই সমস্ত কিছু দেখতে চাই। আমি জানতে চাই সত্যি কি এগুলো রয়েছে নাকি এগুলো সব আমার মনের ভ্রম, আমার কল্পনা। মুকুন্দ সিংহ ভাবতে লাগলেন, ওনার ছেলে যখন এত করে চাইছে তাহলে ওনারও এই বিষয়টা খুঁটিয়ে দেখা উচিত। উনি ঠিক করলেন যে উনি অমরকে নিয়ে এলাহাবাদে যাবেন এবং অমর যেখানকার ঠিকানা দিচ্ছে সেখানে অমন কোনো ব্যক্তি আছে কি না বা অমন কোনো ব্যক্তি থাকতো কি না সেই বিষয়েও উনি পর্যবেক্ষণ করবেন। এমনটা ভেবেই মুকুন্দ সিংহ এবং ওনার স্ত্রী অমরকে নিয়ে এলাহাবাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এলাহাবাদ স্টেশনে নামার পর অমর তার বাবাকে নিজের বাড়ির ঠিকানা বলতে লাগলো। অমরের বাবা মুকুন্দ সিংহ সেখানে একটি ট্যাক্সি ভাড়া করলেন এবং অমর যে জায়গার নাম বলেছে, যেই পাড়ার নাম বলেছে, সেখানে ট্যাক্সিওয়ালাকে সেই জায়গায় নিয়ে যেতে বললেন। ট্যাক্সিওয়ালাও তখন সেই জায়গায় তাদেরকে নিয়ে গেল। অমর আর মুকুন্দ সিংহ যখন দেখলো যে অমর যে ঠিকানার নাম বলেছে সেরকম ঠিকানা সত্যি এলাহাবাদে রয়েছে, তখন মুকুন্দ সিংহ এই বিষয়টা দেখে অবাক হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, তাহলে অমর যেটা বলছে সেটা কি সত্যি? ট্যাক্সি যখন গলির সামনে এসে দাঁড়ালো, তখন অমর তাড়াতাড়ি ট্যাক্সি থেকে নামলো এবং একটি গলির ভিতর ঢুকতে লাগলো। মুকুন্দ সিংহ এবং ওনার স্ত্রী নিজের ছেলের পেছন পেছন যেতে লাগলেন। এদিকে অমর আগে আগে হাঁটছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন ওই গলি খুব ভালোভাবে চেনে, কিন্তু অমর তো জীবনে কখনো সেই জায়গায় আসেনি। অমর তো পাঞ্জাবের বাসিন্দা ছিল, আর কোথায় পাঞ্জাব আর কোথায় এলাহাবাদ। হঠাৎ করে অমর গলির একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তারপর সে ঘরের গেট খুলে ঘরের ভিতর প্রবেশ করে গেল। যখন অমর সেই ঘরের ভিতর ঢুকলো, তখন মুকুন্দ সিংহ এবং ওনার স্ত্রীও তার পেছন পেছন ওই ঘরের ভিতর ঢুকলেন। তারা যখন ঘরের ভিতর প্রবেশ করলো, তারা দেখলো এক বৃদ্ধ ব্যক্তি নিজের ঘরের উঠানে বসে চা পান করছিল। এদিকে সেই বৃদ্ধ ব্যক্তি যখন নিজের ঘরে অমর এবং তার মা বাবাকে প্রবেশ করতে দেখলেন, তখন তিনি তাড়াতাড়ি তার হাতে রাখা সেই চায়ের কাপটা টেবিলে রাখলেন এবং উনি একটা খবরের কাগজ পড়ছিলেন, সেই খবরের কাগজটাও পাশে রেখে দিলেন। তিনি অমরকে জিজ্ঞেস করলেন, তুমি কে আর এখানে কেন এসেছো? এদিকে অমর যখন সেই বৃদ্ধ ব্যক্তিকে দেখলো, তখন সে তাড়াতাড়ি সেই বৃদ্ধ ব্যক্তিকে জড়িয়ে ধরলো এবং হাউ হাউ করে কাঁদতে লাগলো। এই বিষয় দেখে সে বৃদ্ধ ব্যক্তি হতবাক হয়ে গেলেন। তিনি অমরকে দূরে সরিয়ে দিয়ে বলতে লাগলেন, তুমি কে আর এইভাবে আমাকে জড়িয়ে ধরে কাঁদছো কেন? তখনই অমর সেই বৃদ্ধ ব্যক্তিকে বলতে লাগলো, বাবা, তুমি আমাকে চিনতে পারলে না? আমি সাহিল, আমি তোমার ছেলে। এদিকে
উনি যখন অমরের মুখ থেকে এই কথা শুনলেন, উনি বলতে লাগলেন, দেখো বাবা, আমাদের সঙ্গে এইভাবে তোমরা ইয়ার্কি মেরো না। দেখো, আমাদের তো একটাই সন্তান ছিল, তাও ওপরওয়ালা আমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়েছেন। আমরা ওকে অনেক খুঁজেছিলাম কিন্তু কোথাও পাইনি। কিন্তু ওই যে ছোট ছেলেটি ছিল, যার বয়স ছিল মাত্র 7 বছর, সে বলতে লাগলো, পাবে কি করে? আমি তো এই পৃথিবী ছেড়েই চলে গেছিলাম, কিন্তু এটা আমার দ্বিতীয় জন্ম। তারপর অমর মুকুন্দ সিংহর দিকে হাত দিয়ে বলতে লাগলো, এ জন্মে এরা হলেন আমার মা বাবা। কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তির অমরের কথায় বিশ্বাস হলো না। তিনি বলতে লাগলেন, দেখো বাবা, কেন আমার সঙ্গে শুধু শুধু এইভাবে ঠাট্টা করছো? আমি বৃদ্ধ ব্যক্তি, আমাকে এইভাবে কাঁদাতে কি তোমার ভালো লাগছে? তখনই অমর বলল, আব্বু, তুমি আমাকে চিনতে পারছো না, তুমি আমার কথায় বিশ্বাস করছো না, আমি সত্যিই তোমার ছেলে। তারপর অমর আফজাল আলীকে এমন কিছু কথা বলল, যেগুলো শোনার পর তার সম্পূর্ণরূপে এটা বিশ্বাস হয়ে গেল যে অমরই তার ছেলে। এমন কিছু ঘটনা, যেই ঘটনা শুধু তারাই জানতেন। আফজাল আলী যখন অমরের মুখ থেকে কথা শুনেছিলেন, তখন উনি খুব অবাক হয়ে গেছিলেন। তিনি অমরকে বলতে লাগলেন, তুমি যা যা বলছো সেগুলো তো সব ঠিকই বলছো, কিন্তু আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি আমার ছেলে? তখনই অমর আফজাল আলীকে ওনার ঘরে নিয়ে গেল এবং ঘরের প্রত্যেকটি কোণা দেখিয়ে দেখিয়ে বলতে লাগলো, এই কোণায় এই জিনিস ছিল, এই কোণায় এই জিনিস থাকে। এদিকে ওই ছেলেটির মা বাবা অর্থাৎ মুকুন্দ সিংহ এবং ওনার স্ত্রী এই সমস্ত দৃশ্য দেখে অবাক হয়ে গেছিলেন। আফজাল আলীর স্ত্রী অমরকে এমন কিছু কথা জিজ্ঞেস করলো, যে কথা শুধুমাত্র উনি আর ওনার ছেলেই জানত। অমর সেই সমস্ত কথা ঠিক ঠিক বলে দিল। তখন সেই স্বামী স্ত্রী খুবই অবাক হয়ে গেলেন। তারা এটা বিশ্বাস করে ফেললেন যে অমরই তাদের সেই ছেলে, যাকে তারা 8 বছর আগে হারিয়ে ফেলেছিলেন। তখনই আফজাল আলী এবং ওনার স্ত্রী মুকুন্দ সিংহ আর ওনার স্ত্রীকে সেখানে বসতে বললেন এবং তারা অমরকেও সেখানে একটি সোফার মধ্যে বসতে বললেন। তারপর আফজাল আলী অমরকে বলতে লাগলো, আচ্ছা বাবা, তোমার যদি এত কিছু মনে আছে, তাহলে নিশ্চয়ই এটাও মনে আছে যে কারা তোমার সঙ্গে এই অন্যায় করেছিল। ওদের তো শাস্তি পাওয়াই উচিত। তখনই অমর বলতে লাগলো, আব্বু, আমি তো এটাই বুঝতে পারছি না, এত কিছু মনে থাকা সত্ত্বেও আমার এটা কেন মনে পড়ছে না যে কারা আমার সঙ্গে এমন অন্যায় করেছিল। আমার এটা পর্যন্ত মনে আছে যে তারা কিভাবে আমাকে এই পৃথিবী থেকে বিতাড়িত করেছিল, কিন্তু আমার তাদের নাম মনে নেই, তাদের ঠিকানা মনে নেই। এমনকি আমার এটাও মনে আছে যে তারা আমার বডিকে কোথায় ফেলেছিল। তখনই আফজাল আলী বলতে লাগলেন, আচ্ছা বাবা, তোমার এটা মনে আছে বা তুমি এটা বলতে পারো যে তুমি তাদেরকে দেখলে তাদের চিনতে পারবে কি না? তখনই অমর বলল, দেখো আব্বু, আমার তাদেরকে স্পষ্ট মনে নেই, কিন্তু হতে পারে এটা যে তারা যদি আমার সামনে আসে তাহলে আমার তাদের মুখটা মনে পড়ে যাবে। তখনই আফজাল আলী বলতে লাগলো, দেখো বাবা, এর জন্য তোমাকে পুলিশের কাছে যেতে হবে, কারণ দীর্ঘ 8 বছর ধরে এই কেসটা এইভাবেই বন্ধ পড়ে রয়েছে। তাহলে চলো আমরা পুলিশের কাছে যাই। হতে পারে পুলিশের কাছে এই বিষয়ে কোনোরূপ কোনো সন্ধান থাকবে, কোনো রিপোর্টস থাকবে, কারণ সে সময় তোমার কেসে অনেক দিন স্টাডি হয়েছিল, অনেক ফটো হয়তো তাদের কাছে ছিল। সেখান থেকে যদি তোমার কারোর মুখ মনে পড়ে যায়, চলো আমরা সকলে সেখানে যাই। তারপরে অমর আর তার বাবা মা আফজাল আলীর সঙ্গে সেখানকার স্থানীয় পুলিশের কাছে গেল। তারা যখন সেখানকার স্থানীয় থানায় পৌঁছলো এবং সেখানকার দারোগাকে এই সমস্ত কথা জানালো, প্রথমে তো তিনি এই সমস্ত বিষয় বিশ্বাস করতে চাননি, কিন্তু যখন আফজাল আলী নিজে এটা বলল যে যেই সমস্ত কথা শুধুমাত্র আমি আর আমার ছেলেই জানতাম, সেই সমস্ত কথাও ও বলতে পারছে, এমন অনেক তথ্য আমাদেরকে দিচ্ছে যেগুলো শুধুমাত্র আমরা আর আমাদের ছেলেই জানতো, তখন পুলিশ তাদের কথায় বিশ্বাস করতে বাধ্য হলো। তারপর তাদের কথা মতো সেখানকার দারোগা অমরের সেই কেস স্টাডি শুরু করলো এবং একটি ফাইল এনে তারা অমরকে দেখানো শুরু করলো। সেখানে বিভিন্ন ব্যক্তিদের ফটো রাখা ছিল। পুলিশের সেই সময় যাদের যাদের উপর সন্দেহ হয়েছিল তারা তাদের সকলের ফটোই নিজেদের কাছে মজুত করে রেখেছিল, কিন্তু অমর তাদের মধ্যে কাউকে চিনতে পারছিল না। তারপর তারা আবারও নিজেদের বাড়িতে ফিরে এলো এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলো। এদিকে তাদের কাছে এখন এক অন্যরকম সমস্যা দাঁড়িয়েছে।
আফজাল আলী যখন এটা জানতে পারল যে তাদের ছেলে দ্বিতীয় জন্ম নিয়ে তাদের কাছে এসেছে, তারা চাইছিল তাদের ছেলে যেন তাদের কাছেই থাকে। এদিকে মুকুন্দ সিংহরও তো অমর একমাত্র সন্তান ছিল, তারাও এটাই চাইছিল যে অমর তাদের সঙ্গে তাদের কাছে থাকুক। এদিকে অমর এই বিষয়টা খুব ভালো মতোই জানতো। সে তাদের সকলকে এটাই বলল, আজ থেকে তোমরা চারজনই আমার মা বাবা, আমি তোমাদের চারজনকেই ঠিকভাবে দেখাশোনা করব, তোমাদের যত্ন করব। বন্ধুরা, অমর তাদের চারজনকেই নিজের মা বাবা হিসেবে স্বীকার করেছিল এবং দুই ধর্মকেই সম্মান জানিয়েছিল, দুই ধর্মকেই শ্রদ্ধা জানিয়েছিল। মুকুন্দ সিংহ যখন নিজের বাড়িতে কোনোরূপ কোনো অনুষ্ঠান দিত, তারা আফজাল আলীকে সেখানে নিমন্ত্রণ করত। আর এদিকে আফজাল আলী যখন নিজের বাড়িতে কোনোরূপ কোনো অনুষ্ঠান করত, তখন তারা মুকুন্দ সিংহকেও তাদের বাড়িতে ডেকে পাঠাতো। বন্ধুরা, এখনও আফজাল আলীর বাড়িতে যদি কোনোরূপ কোনো ফাংশন হয়, তারা অমরকে এবং তার বাবা মাকে তাদের বাড়িতে ডেকে নেয়। বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। এই কাহিনী সত্য ঘটনা অবলম্বনে প্রস্তুত করা হয়েছে। যদিও এই কাহিনীর পাত্রের নাম এবং স্থান কাল সবই বদলে দেওয়া হয়েছে, কিন্তু এই কাহিনী আমাদেরকে একটি নতুন শিক্ষা প্রদান করে। বন্ধুরা, এই কাহিনী সম্বন্ধে আপনারা কি বলতে চান? আপনাদের এই কাহিনী সম্বন্ধে কি মতামত? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, এই কাহিনীগুলো আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য অথবা আপনাদের কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনীগুলো থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।